প্রিয় মানবিকিয়ান, আজকে আমরা মনোবিজ্ঞান প্রথম পত্রের যে চতুর্থ অধ্যায়টি তোমাদের রয়েছে প্রেষণা ও আবেগ, এইটির হচ্ছে এমসিকিউ সলভ করব। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এমসিকিউ সলভ। এই এমসিকিউ সলভ গুলো কেন গুরুত্বপূর্ণ? তোমরা অবশ্যই যখন পড়েছো তখন বিভিন্ন ধরনের টপিক তোমাদের মাথায় এসেছে। ওই যখন আমরা এই বেসিক আলোচনা করেছি, কোনটার এত আলোচনার মধ্যে তোমরা কোনগুলো গুরুত্বপূর্ণ দিয়ে পড়বে কিংবা কোনগুলো পড়ার দরকার নেই, ঠিক সেমনিভাবে ক্যাটাগরাইজ আমরা হচ্ছে এখানে কিছু এমসিকিউ সিলেক্ট করেছি, যেগুলো পড়লে আশা করা যায় ইনশাল্লাহ তোমাদের পরবর্তীতে আর কোনো এমসিকিউ সলভ করতে হবে না, অন্তত এই অধ্যায়ের। তো শুরু করা যাক আজকে আমাদের যে টপিক রয়েছে সেই টপিকের এমসিকিউ গুলো। প্রথমে যে আমাদের এমসিকিউটা রয়েছে, দেখো, কোনটি জন্মগত নয়? অর্থাৎ আমরা যখন প্রেষণ ও আবেগ চ্যাপ্টার থেকে যখন পুরো পরিপূর্ণভাবে বেসিকটা ক্লিয়ার করেছি, তখন আমরা জেনেছিলাম যে মানুষের প্রেষণগত হবে কি দুইটা পার্ট রয়েছে, এটা হচ্ছে জন্মগত আর হচ্ছে কি সামাজিক। তো এখানে বলা হয়েছে আমাদের কোনটি জন্মগত নয়। তো এখানে প্রথমে দেখো আমাদের কোনটি রয়েছে, মাতৃত্ব। তো মাতৃত্ব, নিদ্রা, প্রেষণা, যূথচারিতা। তো এইখানে কোনটি আমাদের জন্মগত নয়? তো এইখানে প্রথমে যেটা মাতৃত্ব রয়েছে, এই মাতৃত্বটা কি আমাদের জন্মগত, জন্মের পর থেকে আমাদের কি জৈবিক যে ভিত্তি রয়েছে সেই জৈবিক ভিত্তির উপর থেকে কি এটা আসে। এরপর নিদ্রা যেটা রয়েছে সেটাও কি আমাদের জৈবিক তাড়না থেকে আসে। আমাদের যে যৌন প্রেষণা রয়েছে এটাও কি আমাদের জৈবিক তাড়না বা জন্মগত ভাবে আমরা পেয়ে থাকি। কিন্তু আমাদের যে যূথচারিতা, যূথচারিতা মানে কি, এই যে আমরা দলগত ভাবে থাকি, দলগত, আমরা যে দলগত ভাবে থাকি এটাকে বলা হয় কি যূথচারিতা। এটা হচ্ছে কি আমাদের সামাজিক একটা ক্যাটাগরি, সেই জন্য হচ্ছে কি এটা আমাদের জন্মগত নয়। তাহলে এখানে উত্তরটা কি হবে, যূথচারিতা। পরবর্তীতে যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, কৃতি প্রেষণা কোন ধরনের প্রেষণা? কৃতি প্রেষণা, এখন আমাদের কৃতি বলতে কি বোঝায়? কৃতি, কৃতি, কৃতি বলতে প্রথম যেটা আসে আমাদের সাফল্য, অর্থাৎ আমরা কোনো কিছু লাভ করব, আমরা কোনো কিছু লাভ করব, এটাকে বলা হচ্ছে কি কৃতি। তাহলে কৃতি হচ্ছে আমাদের কোন ধরনের প্রেষণার অন্তর্ভুক্ত? এখানে যে অপশনগুলো রয়েছে, প্রথমেই রয়েছে সামাজিক, সহজাত, জৈবিক এবং হচ্ছে কি মূল্য। তো সামাজিক ভাবে কি আমরা সাফল্য অর্জন করতে চাই, সবসময় আমরা জানি কি যে আমরা ভালো কিছু পাই, ভালো কিছু করি, আমরা যে কাজটা করতেছি এটা চূড়ান্ত ভাবে যে সফলতা অর্জন করি, তাহলে এটা হবে কি আমাদের সামাজিক প্রেষণা। কোনটি না থাকা মানে মানুষের জীবন নিষ্ক্রিয় হয়ে যায়? কোনটি না থাকা মানে মানুষের জীবন কি হয়ে যায়? নিষ্ক্রিয় হয়ে যায়। মানে হচ্ছে কি তুমি মরার মতো পড়ে থাকবা, ঘুমাইতেছো না, কিছু করতেছো না, এমনিই পড়ে আছো, জড় পদার্থ হয়ে যায়। মানে কি জ্বরের মতো আমরা আচরণ করি, জড় পদার্থের মতো কি আচরণ করি। তো এই ক্ষেত্রে আমরা কি কি রয়েছে এখানে অপশনগুলো, প্রত্যক্ষণ, আবেগ, বুদ্ধি, প্রেষণা। তো আমরা যখন আমাদের বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম প্রেষণা বলতে আমরা কি বুঝাই। প্রেষণা বলতে আমরা বুঝাই যে জিনিসটা আমাদের পাওয়ার জন্য আমাদের তাড়িত করে, পরিচালিত করে। অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্য আমরা যে তাড়না অনুভব করি এবং সেটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে আমাদের পরিচালিত করে, সেটাকে প্রেষণা বলা হয়। তার মানে কি প্রেষণার মাধ্যমে কি আমরা নিষ্ক্রিয়তা উপেক্ষিত করি, মানে হচ্ছে আমরা নিষ্ক্রিয় হয়ে যাই না, জীবের মতো আচরণ করি। ফলে এই প্রশ্নে যেটা হয়েছে কোনটি না থাকলে, অর্থাৎ কি প্রেষণা না থাকলে আমরা কি নিষ্ক্রিয় হয়ে পড়ি, তাহলে উত্তর কি হবে আমাদের এখানে প্রেষণা। এরপরে রয়েছে মানুষ বা প্রাণী কেমন আচরণ করবে তা কিসের উপর নির্ভরশীল? আমরা যে আচরণ করি সেটা মূলত কিসের উপর নির্ভর করে আমরা আচরণ করি? এখানে কি কি অপশনগুলো রয়েছে দেখি আমরা, বুদ্ধির উপর, বুদ্ধির উপর, প্রেষণার উপর, শিক্ষণের উপর, আবেগের উপর। তো আমরা যে আচরণ করব সেটি কিসের উপর নির্ভর করব? আমরা কি বুদ্ধির উপর নির্ভর করব? বুদ্ধির উপর নির্ভর করে আমরা যে আচরণগুলো করি সেগুলো করা যায়, কিন্তু কি সব আমাদের আচরণগুলো কি বুদ্ধির উপর নির্ভর করে হয় না। তারপরে কি রয়েছে, শিক্ষণের উপরে। তুমি কিছু আচরণ আছে যেগুলো তোমার জৈবিক আচরণ, সেগুলো কি তোমার শিক্ষণের মাধ্যমে তুমি কখনো করতে পারবে না, অর্থাৎ সামাজিক আচরণগুলো তুমি শিক্ষণের মাধ্যমে করতে পারবা। তারপর আরেকটা কি রয়েছে, আবেগের মাধ্যমে। তো
আমরা হচ্ছে কি অনেক সময় আমাদের আবেগ তাড়িত হয়ে কি আচরণগুলো করে থাকি। তাহলে মানুষ বা প্রাণী কেমন আচরণ করবে তা কিসের উপর নির্ভর করবে? এই উত্তরের ক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই আমাদের প্রেষণার উপরে নাকি আবেগের উপরে? প্রথমে তো এই দুইটা তো অবশ্যই বাদ আমাদের। এখন অপশন থাকে কি আমাদের প্রেষণার নাকি আবেগ? আমরা কিসের উপর নির্ভর করে আমাদের আচরণটা করব? তো এক্ষেত্রে হবে কি আমাদের আবেগের উপর। আবেগের উপর নির্ভর করে আমরা কি করি? আচরণ করি। দেখবে আমাদের যত আচরণ রয়েছে সবগুলো হচ্ছে কি আমাদের আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তোমাকে কেউ একটা থাপ্পড় মারলো, তুমি কি আবেগ দ্বারা তাড়িত হয়ে যাবা। তাড়িত হয়ে কি করবা? সেটার উপর কি প্রভাব ফেলবা। অথবা তুমি শুয়ে আসো, তোমার আম্মু এসে একটা বকা দিল কিংবা বললো এই কাজটা কর, কারণ তোমার ভালো লাগতেছে না, তোমার আবেগে বলতেছে না যে না আমি এই কাজটা করবো না। এটা এইগুলো আমাদের সব আচরণগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে আবেগ হচ্ছে কি একটা অন্যতম নির্ধারক। এজন্য কি এখানে আবেগের উপর নির্ভর করে আমরা হচ্ছে মানুষ বা প্রাণীগুলো আচরণ করে থাকি, যা আমাদের আচরণের সূত্রপাত ঘটায়। যা আমাদের আচরণের সূত্রপাত ঘটায়, সচল রাখে, পরিচালনা করে। এটাকে কি বলা হয়? প্রেষণা বলা হয়। তো আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম এই সূত্রটা কে দিয়েছিল? আমাদের ক্রাইডার। তাহলে উত্তর কি হবে? ক্রাইডার। প্রাণীরা জীবনে যা কিছু করে সবকিছুর মৌলিক উৎস কোনটি? আমরা যা কিছু করি সেটার মৌলিক উৎস কি? আমরা কিভাবে করি, কেন করি, তাই না? তো শিক্ষণের মাধ্যমে তো আমরা সবকিছু করি না। যেরকম আমাদের ঘুম কিংবা হচ্ছে আমাদের ক্ষুধা, এগুলো তো আমাদের শিক্ষণের মাধ্যমে এই আচরণগুলো হয় না। এটা বাদ। জ্ঞানের মাধ্যমে তো তুমি হচ্ছে আহ কি বলে ওই একইভাবে জৈবিক যে ক্রিয়াগুলো আছে এগুলো তো করতে পারো না। স্মৃতির মাধ্যমে কেউ এগুলো সম্ভব না। তার মানে কিসের মাধ্যমে? প্রেষণার মাধ্যমে। তো এরপরে যেটা রয়েছে আমাদের প্রেষণা চক্রের তৃতীয় স্তর কোনটি? এটা আমাদের বেসিক ক্লাসে আমরা খুব ভালো করে ডিটেলস আলোচনা করেছি অনেক উদাহরণ দিয়ে। এই ক্ষেত্রে আমাদের তৃতীয় আচরণ কোনটা? আমরা জানি কি প্রেষণার চক্রের ছিল কয়টি? 4টি স্তর থাকে। প্রথম স্তরটা কি ছিল আমাদের? অভাব বোধ। অভাব বোধ। দ্বিতীয়ত আমাদের কি ছিল? তাড়না। তৃতীয়ত কি ছিল আমাদের? করণ আচরণ। করণ আচরণ। তার মানে কি তৃতীয়ত আমাদের কোনটা রয়েছে? করণ আচরণ। তাহলে অপশন হবে উত্তর কি হবে? করণ আচরণ। এইটা ভালো করে জানার জন্য আমাদের পূর্ববর্তী ক্লাসে তোমাদের অবশ্যই দেখে আসতে হবে, সেখানে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এরপরে আমাদের যেটা রয়েছে প্রেষণা কি? প্রেষণা কি? একটি স্থির অবস্থা, একটি গতিশীল অবস্থা, একটি আবেগীয় অবস্থা, একটি উদ্দেশ্যমূলক অবস্থা। তো স্থির অবস্থা তো কখনোই না, কারণ প্রেষণা আমাদের কি করে? তাড়িত করে। আবেগীয় অবস্থাও নয়, উদ্দেশ্যমূলক অবস্থাও নয়, অর্থাৎ কি এটি একটি গতিশীল অবস্থা যা আমাদের সবসময় কি কোনো কিছু পাওয়ার জন্য তাড়িত করে। তাহলে উত্তর কি হবে? এইটি। এরপরে রয়েছে প্রেষণা কিসের আকারে আবর্তিত হয়? একটু আগে আমরা বললাম কি চক্রাকারে। প্রেষণা কি সবসময় চক্রাকারে আবর্তিত হয়। চক্রাকারে আবর্তিত হয়। আমরা বললাম কি একটু আগে যে 4টা উপাদান রয়েছে, 4টা উপাদান কি চক্রাকারে আবর্তিত হয়। তার মানে হচ্ছে কি উত্তর কি হবে? চক্রাকারে আবর্তিত হয়। চক্রাকারে আবর্তিত হয়। এরপরে আমাদের রয়েছে অভাববোধ থেকে কোনটি তৈরি হয়? আমাদের প্রেষণা চক্রের প্রথমে আমাদের স্তরটা কি ছিল? অভাববোধ। অভাববোধ থেকে আমাদের কি তৈরি হয়? কি তৈরি হয়? উদ্দেশ্য সাধনের চেষ্টা, করণ আচরণ, শিক্ষণ এবং কি তাড়না। তো দ্বিতীয় স্তর কি ছিল? অভাববোধের পরে ছিল কি? তাড়না। তাহলে উত্তর হবে আমাদের তাড়না। ওকে। প্রাণী কেমন আচরণ করবে? প্রাণী কেমন আচরণ করবে তা কিসের উপর নির্ভর করে? আমরা যে আচরণ করি সেটা কিসের উপরে নির্ভর করবে? প্রথমে রয়েছে কি অভাববোধের উপর, তাড়নার উপর, প্রেষণার ধরনের উপর, আবেগের উপর। তো প্রাণী আমরা যে আচরণ করি সেটা কি আমরা একটু আগে অন্য একটা এমসিকিউ তো দেখিয়েছিলাম কিসের উপর নির্ভর করে হয়? আমাদের আবেগের উপর। আবেগের উপর নির্ভর করে কি আমাদের আচরণগুলোর নির্ধারিত হয়ে থাকে।
তো এইটা জানার মানে পরীক্ষার সময় কনফিউশন লেগে যায় যে আমরা প্রেষণা উত্তর করব নাকি আবেগ উত্তর করব। তো এটা মনে রাখার জন্য কি একটা খুব ভালো পদ্ধতি আছে, যেটা আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। প্রেষণা চক্রের 4টা আমাদের স্তর ছিল। 4টা স্তরের মধ্যে একটা স্তর কি ছিল আমাদের? করণ আচরণ। করণ আচরণ তার মানে কি? প্রেষণার একটা স্তর হচ্ছে কি করণ আচরণ, আর আচরণ নিয়ন্ত্রিত হয় কিভাবে? আমাদের আবেগের উপরে। আবেগ, এই আবেগের উপরে নির্ভর করে কি হয়? আমাদের আচরণ নিয়ন্ত্রিত হয়, কিংবা হচ্ছে আমাদের আচরণ নির্ভর করে। তার মানে কি, যেহেতু করণ আচরণ যেহেতু প্রেষণার একটা অংশ কিংবা চক্রকে আবর্তিত হয়, তার মানে কি প্রেষণার ক্ষেত্রে অর্থাৎ আমরা যে আচরণ করব সেটা কি প্রেষণার উপর নির্ভর করবে না। কিসের উপর নির্ভর করবে? আবেগের উপরে। তার মানে প্রেষণা চক্রে করণ আচরণ আছে, মানে আচরণ আছে, তার জন্য কি আচরণ প্রেষণার অন্তর্ভুক্ত না, অন্তর্ভুক্ত হবে কিসের উপর? আবেগের উপর। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। ওকে, তো ক্রন্দনরত ক্ষুধার্ত শিশুকে বিভিন্ন ধরনের খেলনা দিয়ে কি কান্না বিভিন্ন ধরনের খেলনা দিয়ে কান্না থামানো যায় না। কারণ প্রেষণা আচরণ কারণ কারণ প্রেষিত আচরণ কেমন হয়ে থাকে? আমাদের প্রেষিত আচরণটা সাধারণত কেমন হয়ে থাকে? উদ্দেশ্যমূলক, নাকি ভারসাম্য সংস্থাপক, নাকি তুলনামূলক দীর্ঘস্থায়ী, নাকি মানে কেন? কেন হচ্ছে আমরা আহ মনে করো শিশুর ক্ষুধা লাগছে, আমরা কি খেলনা দিলাম, তার মানে কি তার কান্না কি থামবে? থামবে না। কারণ এটাই হচ্ছে কি আমাদের নির্বাচনমূলক। অর্থাৎ আমরা যখন বেসিক ক্লাস করেছি তখন কোনটা কোন আচরণের অন্তর্ভুক্ত, কেন আচরণগুলো হয়, কেন এটা এই ক্যাটাগরির মধ্যে পড়বে না, সেগুলো বিস্তারিত আলোচনা করেছি। নির্বাচনমূলক অর্থাৎ প্রেষিত আমরা যে আচরণগুলো করি, প্রেষিত যে আমরা কার্যক্রমগুলো করি, সেগুলো কি সবসময় নির্বাচনমূলক হয়। অর্থাৎ যখন আমাদের ক্ষুধা লাগবে আমরা কি খাবারই খাবো, তখন আমরা খেলবো না। তার মানে কি আমরা নির্বাচিত করেই কি সেখানে যাবো, তো আমরা কি খাদ্যটাকে নির্বাচন করবো, তখন কি আমরা খেলাটাকে নির্বাচন করব না। তাহলে উত্তর কি হবে আমাদের? প্রেষিত আচরণ সবসময় কি নির্বাচনমূলক। নিচের কোনটি প্রেষিত আচরণের বৈশিষ্ট্য? তো প্রেষিত আচরণের বৈশিষ্ট্যগুলো আমরা পূর্ববর্তী ক্লাসে আমাদের বেসিক আলোচনায় সবগুলো খুঁটিনাটি আলোচনা করেছি, ধরে ধরে একেবারে। সেই ক্লাসটা তোমরা করলে এটা অবশ্যই উত্তর পারবে। তো নিচের কোনটি প্রেষিত আচরণের বৈশিষ্ট্য? কি কি রয়েছে? উদ্দেশ্যমূলক, বহুমুখী, উদ্দেশ্যহীন, অসামাজিক। তো পূর্ববর্তী প্রশ্নটাই ছিল কি আমাদের প্রেষিত আচরণগুলো সবসময় কি হয়ে থাকে? উদ্দেশ্যমূলক হয়ে থাকে এবং কি নির্দিষ্ট হয়ে থাকে, সিলেক্টিভ হয়ে থাকে। এই জন্য এটা কি হবে? উদ্দেশ্যমূলক। অর্থাৎ প্রেষিত আচরণের যে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর মধ্যে নির্বাচনমূলক এবং আরেকটা কি রয়েছে? উদ্দেশ্যমূলক। উদ্দেশ্যমূলক অর্থাৎ অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি এই দুটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা হচ্ছে পরবর্তীতে যাই। কিসের মাধ্যমে প্রেষণার উপস্থিতি টের পাওয়া যায়? আমরা কিভাবে আমাদের প্রেষণা যে হচ্ছে এটা আমরা টের পাবো কিসের মাধ্যমে? অভ্যন্তরীণ আচরণের মাধ্যমে, বাহ্যিক আচরণের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, নাকি মুখমণ্ডল দেখে? তো অভ্যন্তরীণ মাধ্যমে তো আর দেখা যাবে না, এটা তুমি কিভাবে দেখবা ভিতরে কি হয়ে যাচ্ছে, কি ভাবতেছি, এটা তুমি বুঝবা না। বরঞ্চ হচ্ছে কি কথা বলার মাধ্যমে তো বোঝা যাবে না। এখন আমার লাগছে ক্ষুধা, আমি বললাম যে আজকে খেলতে যাই নাই, ভাল লাগতেছে না, হ্যান ত্যান, কথা বলার মাধ্যমে কি বোঝা যাবে না। মুখমণ্ডল দেখেও কি বোঝা যাবে না, অনেকের মুখ আছে দেখলে মনে হয় রেগে আছে, তার মানে কি এটা দিয়েও বোঝা যাবে না। অর্থাৎ বুঝতে হবে কি বাহ্যিক আচরণের মাধ্যমে, যে আমার যখন ক্ষুধা লাগবে তখন কি আমি খাবার খুঁজবো। তাহলে উত্তর কি হবে? বাহ্যিক আচরণের মাধ্যমে। তো 15 নম্বরে যেটা রয়েছে, ক্ষুধার্ত ইঁদুরকে খাবার দিলে খাবার খায়, কিন্তু পানি দিলে কি করে না? সেটি গ্রহণ করে না। এটি প্রেষণার কোন বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? অর্থাৎ এই যে একটু আগে আমরা বললাম প্রেষণার কি অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, প্রেষণার কি অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তো এই বৈশিষ্ট্যের মধ্যে গুলো কোনটা হচ্ছে এখানে বৈশিষ্ট্য, যে খিদা লাগলে খাবার খাবে, কিন্তু কি পানি দিলে খাবে না। এই যে একটু আগে আমরা বললাম, কি বললাম? যে প্রেষণার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, সিলেক্টিভ, অর্থাৎ তোমার ক্ষুধা লাগছে তুমি খাবারই খাবা। এই যে নির্বাচনমূলক, আমরা এরকম একটা এমসিকিউ পূর্বে দেখেছি।
তো পরবর্তীতে আমরা যাই। মোনালিসা কলেজের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ কিসে শ্রেষ্ঠ? মোনালিসা কলেজের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে মনোনীত হয় কোন পেশনার অন্তর্ভুক্ত? কোন পেশনার অন্তর্ভুক্ত? ক্ষমতার লিপ্সা তো হবেই না, কারণ সে তো ক্রীড়াবিদ, সে ক্ষমতা দিয়ে কি করবে? স্বীকৃতির চাহিদা, নিরাপত্তা তো হবে না, সে তো কোনো নিরাপত্তা চায় নাই, সে তো কোনো নির্বাচন করতেছে না, তার মানে কি পদেরও তো চাহিদা হবে না, হবে কি স্বীকৃতির চাহিদা। সে যে ভালো একটা কাজ করছে সেটা প্রথমেই সেটাকে স্বীকৃতি দেওয়া। এই যে আমরা প্রথম হয় দ্বিতীয় হয়, এগুলো কিন্তু কি দেওয়া আমাদের মূলত স্বীকৃতি দেওয়া। এগুলো পূর্ববর্তী ক্লাসে খুব বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরবর্তীতে আমরা যেটা যাব, পরবর্তী এমসিকিউ যেটা আছে, বেশিরভাগ মনোবিজ্ঞানীরা প্রেষণাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এটা পূর্ববর্তী এমসিকিউ আলোচনা করার সময় কি আমি মোটামুটি আলোচনা করেছি। বেশিরভাগ মনোবিজ্ঞানীরা কয় ভাগে ভাগ করেছে? আমাদের দুই ভাগে। কি কি ভাগ? একটা হচ্ছে সামাজিক, আরটা হচ্ছে কি জৈবিক। জৈবিক। কেন সামাজিক কোনগুলো, জৈবিক কোনগুলো, কেন সামাজিক বললাম, কেন আমরা জৈবিক বললাম, এগুলো হচ্ছে আমাদের বেসিক ক্লাসে পুরোপুরি বিস্তারিত পাবা। এরপরে যেটা রয়েছে, বেশিরভাগ মনোবিজ্ঞানী প্রদত্ত প্রেষণার শ্রেণীবিভাগ: জৈবিক প্রেষণা, অর্জিত প্রেষণা, সামাজিক প্রেষণা। নিচের কোনটি সঠিক? অর্থাৎ বেশিরভাগ মনোবিজ্ঞানীর মতে আমাদের কোনটি সঠিক, যে বেশিরভাগ মনোবিজ্ঞানী কোনটা কোনটা হচ্ছে যেটা আমরা পূর্ববর্তীতে বললাম, যে একটা হচ্ছে বেসিক আলোচনার মধ্যে যে আমাদের জ্ঞানমূলক যে এমসিকিউ ছিল সেখানে কি আমরা আলোচনা করেছি, এটাই আমাদের হচ্ছে কি যে অনুধাবন প্রয়োগ, যে প্রয়োগমূলক যে এমসিকিউটা, সেখানে হবে কি আমাদের প্রথমে দেখেছি জৈবিক প্রেষণা, আর এটা কি সামাজিক প্রেষণা, অর্থাৎ 3 নাম্বার এবং 1 নাম্বার। উত্তর কোনটা হবে? 2। এরপরে যেটা রয়েছে, ক্ষুধা প্রেষণা সৃষ্টির পেছনে কাজ করে, একটু বড় করে দিই তোমাদের জন্য। ক্ষুধা প্রেষণা সৃষ্টির পেছনে কাজ করে মস্তিষ্কের কোন অংশ বা কোনটি, মস্তিষ্কের কোনটা কাজ করে? তো আমরা যে পূর্ববর্তী ক্লাস ছিল সেখানে আমরা খুঁটিনাটি আলোচনা করেছি যে আমাদের মস্তিষ্ক কিভাবে কোনটা নিয়ন্ত্রণ করে। এছাড়াও আমাদের তোমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে, তোমাদের কি কোন অধ্যায় রয়েছে? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম কি ছিল? আচরণের জৈবিক ভিত্তি। আচরণের জৈবিক ভিত্তি। এই অধ্যায়ে এই অধ্যায়ে আমাদের যতই রকমের তোমার গ্রন্থি রয়েছে, মস্তিষ্ক রয়েছে, স্নায়ুতন্ত্র রয়েছে, সবগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। তার জন্য কি তোমরা যদি এই অধ্যায়টা দেখো তার মানে কি এটা সম্পর্কে আলোচনা পাবা, অথবা আমরা এই চতুর্থ অধ্যায়ের যে প্রিভিয়াস যে আমাদের ক্লাসটি রয়েছে বেসিক ক্লাস, সেটি দেখলেও কি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো ক্ষুধা পেছনে সৃষ্টির পেছনে মূলত কাজ করে কোনটি? হাইপোথ্যালামাস। ক্ষুধা তৃষ্ণা, তো কি কাজ করে? হাইপোথ্যালামাস কাজ করে। কোনটি জৈবিক প্রেষণা? এটা তো তোমরা পারবা, অবশ্যই পারবা, যারা আমার বেসিক ক্লাস দেখেছো তারা এই ক্যাটাগরিগুলোকে আরো ভালো করে বুঝতে পারবা কোনটা আমাদের জৈবিক প্রেষণা। জৈবিক প্রেষণা কি আমাদের ভিতর থেকে যেগুলো হয়, আমাদের হরমোনে খারিত হওয়া, হরমোন নিঃসৃত হওয়া, এগুলোর ফলে যেই আমাদের প্রেষণা উদ্দীপ্ত হয় সেগুলোকে বলা হয় কি আমাদের জৈবিক প্রেষণা। এই প্রেষণা কি আছে? খ্যাতি, নিদ্রা, তৃষ্ণা, ক্ষুধা। তাহলে কোনটা আমাদের জৈবিক প্রেষণা নয়? তার মানে কি ক্ষুধা তো আমাদের কি জৈবিক, তৃষ্ণা আমাদের জৈবিক, নিদ্রাও কি আমাদের জৈবিক, অর্থাৎ জন্মগত ভাবেই কি আমরা এগুলো পেয়ে থাকি। কিন্তু খ্যাতিটা হচ্ছে কি আমরা জন্মের পরে সামাজিকীকরণের মাধ্যমে কি আমরা এটি অর্জন করি বা অর্জন করতে চাই। তাহলে উত্তর কি হবে আমাদের? খ্যাতি। জৈবিক প্রেষণার বৈশিষ্ট্য কোনটি? জৈবিক প্রেষণার বৈশিষ্ট্য কোনটি? তো জৈবিক প্রেষণা উদ্দীপিত হয় কি আমাদের ভিতর থেকে গ্রন্থির কিংবা অন্যান্য যে হরমোন রয়েছে, আমাদের জন্মগত ভাবেও যেগুলো আমাদের আচরণগুলো আমরা করে থাকি সেগুলোই হচ্ছে আমাদের জৈবিক প্রেষণা। এটার বৈশিষ্ট্য অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এটি উচ্চতর প্রেষণা। তারপর হচ্ছে কি এটি শিক্ষার্জিত, এটি তো কখনোই নয় যেটি সামাজিক প্রেষণা। এটি জীবন ধারণের জন্য অপরিহার্য, এটি সকল প্রাণীর মধ্যে দেখা যায় না। কারণ কি সকল প্রাণীর মধ্যে দেখা যায়, এজন্য কি এই উত্তরটা হবে না ক্রস। রয়েছে কি এটি উচ্চতর প্রেষণা, আর রয়েছে কি এটি জীবন ধারণের জন্য অপরিহার্য। তো সুইটেবল উত্তর কোনটি আমাদের এখানে?
এটি জীবন ধারণের জন্য অপরিহার্য। এটাই হবে কি আমাদের উত্তর। ওকে, আমরা পরবর্তীতে যাই। ফিডিং রিজন থেকে কোন প্রেষণার উদ্রেক হয়? তাহলে ফিডিং দেখে তোমরা বুঝতে পারতেছো কি খাবার, ফিডিং দেখে কি বুঝতে পারতেছো খাবার, তার মানে কি থেকে হবে ক্ষুধা থেকে হবে। ওকে, পরবর্তীতে আমরা যাই। প্রাণীর জন্মগত এবং কোনরূপ শিক্ষণ ব্যতীত উৎপন্ন হয় কোন প্রেষণা? প্রাণীর জন্মগত এবং কোনরূপ শিক্ষণ ব্যতীত উৎপন্ন হয় কোন প্রেষণা? যেটা জন্মগত ভাবেও না, শিক্ষণের মাধ্যমেও না। কি কি রয়েছে? জৈবিক প্রেষণা তো আমাদের জন্মগত, এটা বাদ। সামাজিক প্রেষণা রয়েছে, যেটা কি আমাদের শিক্ষণ, এবং কি অর্জিত প্রেষণা কি আমরা তো এইভাবেই অর্জন করি, শিক্ষণের মাধ্যমে তো অর্জন করি এগুলো না। তার মানে কি সাধারণ প্রেষণা, সাধারণ প্রেষণাগুলো কি আমাদের জন্মগতও নয়, অথবা কি আমাদের কোনরূপ শিক্ষণ ব্যতীত কি উৎপন্ন, কোনরূপ শিক্ষণ ব্যতীত উৎপন্ন হয়, এগুলো কি আমাদের সাধারণ প্রেষণা। এর পরবর্তীতে আমাদের রয়েছে মুখ্য প্রেষণা বলা হয় কোনটিকে? মুখ্য প্রেষণা, মুখ্য প্রেষণা মানে কি প্রধান প্রেষণা। আমাদের প্রধান কি? আগে তো হচ্ছে বাঁচতে হবে, তাই না? পরে না তুমি হচ্ছে তুমি বড় লোক হবা, তুমি বিখ্যাত হবা, যাই হোক। তার মানে কি জৈবিক প্রেষণাই হচ্ছে কি আমাদের মুখ্য প্রেষণা। এরপরে ক্ষুধার্ত কুকুরের রক্তে স্বাভাবিক কুকুরের রক্ত, এখানে একটা মিস হয়ে গেছে, স্বাভাবিক কুকুরকে প্রবেশ করে, কুকুরের প্রবেশ করিয়ে নয়। ক্ষুধার্ত কুকুরের রক্ত স্বাভাবিক কুকুরের রক্তে প্রবেশ করিয়ে পরীক্ষা করেন কে? তো এটা হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে বিস্তারিত আলোচনা করেছি, কে কোন হচ্ছে পরীক্ষা করেছেন আমাদের প্রেষণা নিয়ে, কে কোন তথ্য দিয়েছেন, গবেষণা করেছেন, এই তথ্যগুলো দেওয়া হচ্ছে। তো আমরা হচ্ছে এটা হচ্ছে চাকার্ড, এই ব্যক্তি হচ্ছে তোমার এই পরীক্ষাটা করেছিলেন। অর্থাৎ দেখা গিয়েছিল যে, যারা প্রিভিয়াস ক্লাসটা দেখো নাই তাদের জন্য বলতেছি, অর্থাৎ আমরা যে ক্ষুধা প্রেষণা যে একটা জৈবিক, মানে ক্ষুধার যে প্রেষণাটা যে আমাদের জৈবিক, এটা কিভাবে প্রমাণ করা হয়েছিল? যে একটা ক্ষুধার্ত কুকুর রয়েছে এবং একটা হচ্ছে কি ভরপেট খাবার গ্রহণ করেছে, এরকম একটা কুকুর রয়েছে। এই দুইটা কুকুরের রক্তের মধ্যে তো অবশ্যই কি পার্থক্য থাকবে, কারণ আমরা জানি কি এই রক্তের মধ্যে কি থাকবে, গ্লুকোজ থাকবে ইত্যাদি, গুলো কি আমাদের প্রেষণাকে আবার হচ্ছে কি করে আমাদের হচ্ছে প্রভাবিত করে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্ষুধার্ত কুকুরের যে রক্ত ছিল, সেই রক্তটা নিয়ে আমাদের যে যে খেয়ে মানে খাবার খেয়েছে এমন কুকুরের রক্তে যখন প্রবেশ করানো হয়, কিছুক্ষণ পরে দেখা যায় ক্ষুধার্ত কুকুর যেরকম আচরণ করত, এই কুকুরটাও কি সেম রকম আচরণ করছে। এটাই ছিল কি যে ওই আমাদের চাকার যে ছিল তার তথ্যের মূল আলোচনা। এর পরবর্তীতে আমাদের যেটা রয়েছে, স্নায়বিক এবং হরমোনগত লুপ কোনটির ভিতর দিয়ে চলে গিয়েছে? এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়, কিন্তু আগের অধ্যায় যে আমরা বেসিক ক্লাস আলোচনা করেছি সেখানে গেলে পারবা। কিসের মধ্য দিয়ে চলে গেছে? হাইপোথ্যালাসেমিয়া, পুরো মস্তিষ্ক, থ্যালাসেমিয়া, এমিগডালা, এমিগডালার মধ্যে দিয়ে কি আমাদের এটা চলে গিয়েছে। জৈবিক প্রেষণাকে বলা হয়, জৈবিক প্রেষণা কি বলা হয় আমাদের? সহজাত প্রেষণা বলা হয় যেহেতু জন্মগত ভাবে, মুখ্য প্রেষণা বলা হয়, তাই না? যেহেতু হচ্ছে এটাই প্রধান, তার মানে কি গৌণ প্রেষণা বলা হয় না। তাহলে উত্তর কি হবে? 1 এবং 2, অর্থাৎ বি। শিক্ষালব্ধ প্রেষণা কোন ধরনের? অর্থাৎ আমরা জন্মের পরে কি আমাদের সামাজিকরণ হই, এটা কিসের মাধ্যমে হয়? আমাদের অভিজ্ঞতা এবং শিক্ষণের মাধ্যমে। তার মানে শিক্ষালব্ধ প্রেষণা কোনটি হবে? আমাদের সামাজিক প্রেষণা। এরপরে রয়েছে সামাজিক প্রেষণার উদাহরণ কোনটি? খ্যাতি, সুনাম, অর্থ। তো এটা হচ্ছে একসাথে লেগে গেছে, এটা হচ্ছে আলাদা অংশ। তো এই তিনটার মধ্যে কোনটা? তো সামাজিক ভাবে কি আমরা খ্যাতি অর্জন করতে চাই, তাই না? সামাজিক ভাবে কি আমরা খ্যাতি অর্জন করতে চাই, আমরা কি সুনাম চাই, আবার কি অর্থ উপার্জন করতে চাই। তার মানে কি উত্তর হবে তিনটাই। দেহের আলোড়িত বা উত্তেজিত অবস্থাকে কি বলা হয়? দেহের আলোড়িত বা উত্তেজিত অবস্থায় কি বলা হয়? আমরা জানি কি আমরা উত্তেজিত হয় কিভাবে, তাই না? তো এটা হচ্ছে আমরা আমাদের বেসিক ক্লাসের যে আবেগ যে অংশটুকু রয়েছে, পার্টটুকু রয়েছে, সেখানে খুব বিস্তারিত আলোচনা করেছি।
এখানে অল্প একটু আলোচনা করছি, আমরা আলোড়িত বা উত্তেজিত হয় কি উদ্দীপকের মাধ্যমে। উদ্দীপক, উদ্দীপকের মাধ্যমে আমরা কি হয় উদ্দীপিত হই, উদ্দীপিত হই। তো উদ্দীপিত হলে আমরা কি করি, তখন গিয়ে হচ্ছে কি আমরা দেহের হচ্ছে যে আলোড়িত আবেগ টাবেগ এগুলো হয়ে থাকে। এর মাধ্যমে হচ্ছে কি আমরা উত্তেজিত বা আলোড়িত হয়ে থাকি। তার মানে দেহের আলোড়িত উত্তেজিত অবস্থায় কি বলা হয় আমাদের, আবেগ বলা হয়। তো পরবর্তীতে আমরা যাই, আবেগ দেহের কোন ধরনের অবস্থা, আবেগ দেহের কোন ধরনের অবস্থা। তো আমরা আবেগ হয়ে গেলে কি করি, বিভিন্ন ধরনের আচরণ করি না, তার মানে কি এটা কি স্থিতিশীল হবে না, আলোড়িত হবে না, কম্পনশীল হবে না, কি হবে পরিবর্তনশীল হবে। অর্থাৎ আবেগ দেহের কোন ধরনের অবস্থান, পরিবর্তনশীল অবস্থান। এই মনে করো যে শিশু কাঁদতেছে, আবার একটু পরে শিশু কি খিলখিল করে হাসতেছে, আবার শিশু চুপ করে আছে, সবগুলো হচ্ছে কি পরিবর্তনশীল। আবেগহীন মানুষ কিসের মতো, এটা কি তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। কিসের মতো আবেগহীন মানুষ, যন্ত্রের মতো, তাই না, যন্ত্রের মতো। আচরণে উত্তেজনা, অস্থিরতা, চঞ্চলতা, তীব্রতা, যে তারতম্য ঘটে তার মূলে রয়েছে কোনটি। আমাদের আচরণের যে উত্তেজনা হয়, অস্থিরতা হয়, চঞ্চলতা হয়, কিসের মাধ্যমে হয়, আবেগের মাধ্যমে হয়। কারণ আমরা আবেগের মাধ্যমে কি কোনো একটা আচরণকে ঠিক করি যে আমরা কিভাবে এটার প্রতি প্রতিক্রিয়া দেখাবো। কখনো খুব বেশি দেখাই, একই ঘটনা যখন আমরা আবেগতাড়িত হয় খুব বেশি দেখায়, আবার একই ঘটনা আমরা যখন আবেগতাড়িত হই না, এটা আমরা সফটলি হ্যান্ডেল করি। তো কি হবে উত্তর, আবেগ। আবেগের সময় শারীরিক পরিবর্তনের সাথে সাথে তার কিসের পরিবর্তন ঘটে, আমাদের কিসের পরিবর্তন ঘটে আবেগের সময়, শারীরিক পরিবর্তন ঘটে। অর্থাৎ আমাদের চেহারা, আমাদের হচ্ছে শরীরের অবয়ব তো আর পরিবর্তন হবে না, কিন্তু আমাদের শরীরের অঙ্গভঙ্গি গুলো যেগুলো আছে সেই পরিবর্তনের কথা বলছিলাম। তোমার আবেগ হয়েছে, তুমি কি 1 ফুট বড় হয়ে যাবা, কখনোই তো সম্ভব না। কিন্তু তোমার শরীরে যে অঙ্গভঙ্গি প্রতিক্রিয়া সেটা পরিবর্তন হবে, সেটা পরিবর্তন কি হয়, আচরণ, আচরণ পরিবর্তন ঘটে। সমবেদী স্নায়ুতন্ত্রের প্রধান কাজ কি, সমবেদী স্নায়ুতন্ত্র, এটা হচ্ছে পূর্ববর্তী ক্লাস না দেখলে তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। আমাদের সমবর্তী স্নায়ুতন্ত্রের জন্য কোনটি, আমরা জানি কি যে শারীরবৃত্তীয় যে ভিত্তি রয়েছে, আমাদের শারীরবৃত্তীয় যে ভিত্তি রয়েছে সেইখানে হচ্ছে আমাদের স্বয়ংক্রিয়, স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মধ্যে দুইটা ভাগ রয়েছে। কয়টা ভাগ রয়েছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মধ্যে, দুইটা ভাগ রয়েছে। একটা হচ্ছে কি সমবেদী, একটি ভাগ হচ্ছে কি আমাদের সমবেদী, এবং অপর ভাগটি আমাদের কি রয়েছে পর, পর সমবেদী, পর সমবেদী, এই দুইটি ভাগ রয়েছে। তো পরবর্তীতে আমরা যেটা দেখি, আবেগময় আচরণ নিয়ন্ত্রণ করে কোনটি, আমাদের আবেগময় আচরণ নিয়ন্ত্রণ করে কোনটি, এটা হচ্ছে আমাদের আগে আলোচনা দেখলে তোমরা বুঝতে পারবে, বিস্তারিত আলোচনা করা হয়েছে। মস্তিষ্ক যে আবরণ রয়েছে সেটির মাধ্যমে কি আমাদের আবেগময় আচরণ নিয়ন্ত্রণ করা হয়। তো আমরা একটু দ্রুত আগাই, অনেকগুলো এমসিকিউ রয়েছে। সমবেদী স্নায়ুতন্ত্রের কাজ হলো যে আমাদের একটু আগে যে বললাম যে দুইটা ভাগ রয়েছে, এর মধ্যে সে কথা বলা হয়েছে, সমবেদী স্নায়ুতন্ত্রের কাজ হলো কি করা, কি কি অংশ রয়েছে, শ্বাসযন্ত্রের ক্রিয়া বাড়িয়ে দেওয়া, শরীরের লোম খাড়ো করা, চোখের মণিকে বড় করা। দুটো হচ্ছে একসাথে হয়ে গেছে, তার মানে কি আমাদের পূর্ববর্তী বেসিক ক্লাস আমরা যেটা দেখেছিলাম সেখানে কি এটা অন্তর্ভুক্ত, অর্থাৎ উত্তর হবে তিনটাই। দেখি পরবর্তী কি আছে, কোনটির ফলে ব্যক্তির বিচার বিবেচনা লোপ পায়, বলো কি হলে লোপ পায়, পাগল হলে লোপ পায় নাকি কি হলে লোপ পায়, ঈর্ষা, হাসি, কান্না, লজ্জা নাকি ঈর্ষা, ঈর্ষা হবে। কেন, কারণ তুমি যখন কারোর সাথে যখন ঈর্ষান্বিত হয়ে যাও তখন মনে করো কি ক্ষতি করা যায়, অর্থাৎ তোমার যে বিবেক বিবেচনা আছে সবগুলো হচ্ছে কি কাজ করা বন্ধ করে দেয়। তাহলে কি ব্যক্তি বিচার বিবেচনা লোপ পায় কিসের মাধ্যমে, ঈর্ষার মাধ্যমে। এরপরে যেটা রয়েছে একটু ছোট করে দিই তোমাদের জন্য। আচ্ছা, অনুধাবনমূলক এমসিকিউ। তো এগুলো হচ্ছে কি পরীক্ষার মধ্যে এগুলো প্র্যাকটিস যদি তুমি না করো তাহলে কি তোমার জন্য পারাটা একটু মুশকিল হয়ে যাবে। তো দেখি আমরা উদ্দীপকে কি আছে, নিচের উদ্দীপকের আলোকে শুধু উত্তর দাও, এতটুকু হচ্ছে আলাদা পার্ট।
মিথিলা মিথিলা প্রতিদিন স্কুল থেকে বাসায় ফিরেই খাবার খায় এবং খাবার খায়। একদিন তার মায়ের খাবার দিতে কি হয়, দেরি হয়। সে মায়ের সাথে রাগারাগি করে। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের উদ্দীপক। তো উদ্দীপকের পরে আমাদের কি বলছে, আহ এটা হচ্ছে আমাদের কোন স্কুলে এসেছে সেটা দেওয়া। এরপর হচ্ছে মিথিলা এইরূপ আচরণটি নির্দেশ করো। সে কোন ধরনের আচরণ করেছে, আমাদের কি আচরণটা নির্দেশ করতে বলছে। আহ এটা কি প্রেষিত, প্রত্যক্ষণ, শিক্ষণ নাকি আবেগ। তো আমরা যে পূর্ববর্তী প্রশ্নগুলো পড়েছি সেখানে কি আমি বিস্তারিত আলোচনা করেছি যে কোনগুলো হচ্ছে আবেগ তাড়িত, কোনটা হচ্ছে কি প্রশ্ন তাড়িত। আমরা কখন হচ্ছে প্রশ্ন আনসার করব, কখন হচ্ছে কি আমরা আবেগ আনসার করব। তো এটা কি কিসের মাধ্যমে হবে, এই আচরণটা কিসের মাধ্যমে হচ্ছে, আবেগের মাধ্যমে হচ্ছে। কারণ কি সে রাগ করে, কি করে, রাগ করে। তো রাগ, ক্রোধ, তারপর হচ্ছে হাসি কান্না, এগুলো কিসের মাধ্যমে হয়, আমাদের আবেগের মাধ্যমে হয়। এবং সর্বশেষ যে আমাদের এমসিকিউটি রয়েছে সেটি হচ্ছে নিচের উদ্দীপকের কথা উদ্দীপকমূলক, কথা হচ্ছে আমাদের অনুধাবনমূলক। উত্তর দাও, এটুকু হচ্ছে প্রশ্নের অন্তর্ভুক্ত, উদ্দীপকের অন্তর্ভুক্ত। অপু পাড়ার ছেলেদের সাথে কি করছে, মারামারি করছে। ফলে কি হয়েছে, ফলে অপু অনেক আঘাত পায় এবং সে কি মেডিকেলে ভর্তি হয়ে আছে। এখন আমাদের প্রশ্ন কি যে উদ্দীপকের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি হচ্ছে কোন ধরনের পরিবর্তন হয়েছে। কোন ধরনের পরিবর্তন, গঠনমূলক পরিবর্তন, ধ্বংসাত্মক, স্বাভাবিক নাকি অস্বাভাবিক। আমাদের যে পূর্ববর্তী যে বেসিক ক্লাসটা রয়েছে সেটা যদি ভালো করে দেখো তাহলে কি এটা খুব ইজিলি আনসার করতে পারবা। গঠনের মধ্যে কখনই নো, মারামারির ফলে কি সে কি হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, হাসপাতালে গেছে। তার মানে কি স্বাভাবিক তো পরিবর্তন না, স্বাভাবিক হলে কি তুমি মারামারি করতা, অস্বাভাবিক পরিবর্তন। এটা কি তুমি রাখতে পারো আনসারে। আর একটা কি আছে, তার মানে কি আমাদের যেটা দেখলাম এটাও বাদ এটাও বাদ, বাকি আছে কি এই দুইটা। তো আমাদের পূর্ববর্তী বেসিক ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কখন আমরা ধ্বংসাত্মক পরিবর্তন বলবো, কখন আমরা কি অস্বাভাবিক পরিবর্তন বলবো। তো এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে কি ধ্বংসাত্মক। মারামারি করে কি তুমি ধ্বংস করছো, একজন আরেকজনের ধ্বংস করছো, অর্থাৎ সে হাসপাতালে ভর্তি হয়েছে, এজন্য এটার উত্তর কি হবে, উত্তর হবে ধ্বংসাত্মক পরিবর্তন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের এমসিকিউ সলভিং ক্লাস। তোমরা যারা পূর্ববর্তী আমাদের বেসিক ক্লাসটা দেখোনি সেই ক্লাসটা কি অবশ্যই দেখে আসবা, তাহলে হচ্ছে এই আনসার গুলো করতে কি তোমাদের আরো বেশি সুবিধা হবে। তো আশা করি তোমাদের ক্লাসটা উপকৃত হবে। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।